এই গ্রামের একটি মেয়ে যে কিনা গ্রামের সবার সাথে শারীরিক সম্পর্ক করে, কিন্তু তার সাথে শারীরিক সম্পর্ক করার পর গ্রামে একের পর এক খুন হচ্ছে। যারা খুন হচ্ছে তাদের নাম আবার কারা যেন দেয়ালে লিখে রাখে। তবে খুনগুলো হয় প্রতি মঙ্গলবার রাতে। একটা অদ্ভুত বিষয় হলো, যারা মারা যাচ্ছে তারা আবার পরকীয়ায় লিপ্ত ছিল। অন্যদিকে কেউ আবার প্রতি মঙ্গলবার রাতে দুই হাতে প্রদীপ নিয়ে হেঁটে যাচ্ছে। তাহলে মেয়েটি কেন সবার সাথে শারীরিক সম্পর্ক করে? কেনই বা প্রতি মঙ্গলবার রাতে দুজন করে মানুষ মারা যায়? পুলিশ কি এর তদন্ত করতে পারবে? এই সকল রহস্য নিয়ে 2023 সালে মুক্তি পায় মঙ্গলাভারম মুভিটি। এই কাহিনী শুরু হয় 1986 সালে, যেখানে আমাদেরকে রবি এবং শাইলি নামের দুই বন্ধুকে দেখানো হয়, যারা একসাথে পড়াশোনা করছিল। আর ওরা দুজন খুব ভালো বন্ধু ছিল। একদিন ওরা দুজন একটা বাগান থেকে কিছু ফল চুরি করে পালাচ্ছিল। এই সময় রবি একটা কাজলের কৌটা এনে শাইলুকে জানায় যে আমি এটা মহালক্ষ্মীর মন্দির থেকে নিয়ে এসেছি। এখানে শাইলু নিজের দিদার সাথে থাকতো, কারণ ওর মা মারা গিয়েছিল। এরপর ওর বাবা অন্য একজনকে বিয়ে করে নিয়েছিল, আর শাইলুকে নিজের দিদার কাছে রেখে দিয়েছে। এবং ওর বাবা অন্য একজনকে বিয়ে করে নিয়েছে। ওর বাবা মাঝে মধ্যেই নিজের বউ বাচ্চাকে নিয়ে শাইলুর দিদার বাড়িতে আসা যাওয়া করত, যাতে এখানকার সম্পত্তির ভাগ সে নিতে পারে। একদিন শাইলুর দিদা তাকে বলে, এই জমিটা শাইলুর নামে আছে, এটা তোমরা কিছুতেই পাবে না। এটা শুনে লোকটা প্রচণ্ড রেগে যায় এবং নিজের বউকে নিয়ে এখান থেকে চলে যায়। এসব দেখে শাইলু মহালক্ষ্মীর মন্দিরে গিয়ে খুব কান্নাকাটি করতে থাকে। তখন রবি সেখানে আসে, আর শাইলু তাকে সব বলে। রবি তখন শাইলুকে সান্ত্বনা দেয় আর বলে সবকিছু ঠিক হয়ে যাবে, তুই এত ভেঙে পড়িস না। এ সময় রবির বাবা এখান থেকে যাচ্ছিল, আর সে রবিকে মারধর করে এখান থেকে বাড়ি পাঠিয়ে দেয়। তারপর সে খুব খারাপ ভঙ্গিমায় শাইলুর শরীর টাচ করতে থাকে এবং ওকে বলে, কিরে তোকে ডাকি তুই আসিস না কেন? এখানে বোঝা যায় যে এই লোকটা তার সাথে খুব খারাপ কিছু করত। এই রাতে খবর পাওয়া যায় রবিদের বাড়িতে আগুন লেগেছে। আসলে বাড়িতে আগুন লেগেছে নাকি লাগানো হয়েছে সেটা আপনারা শেষের দিকেই জানতে পারবেন, দেখতে থাকুন। শাইলু যখন এটা দেখতে যায়, জানা যায় রবি আর ওর বাবা দুজনেই আগুনে পুড়ে মারা গেছে। তখন সে খুব কাঁদে আর ভাবে সবচেয়ে কাছের বন্ধুটাও এখন আর পৃথিবীতে নেই। এরপর এই ঘটনার 10 বছর পরের দৃশ্য দেখানো হয়। আমরা একটি মেয়েকে দেখি যে মধ্যরাতে নিজের হাতে এবং মাথায় প্রদীপ জেলে গ্রামের রাস্তা দিয়ে মন্দিরের দিক ছুটছে এবং ওর পায়ের নুপুরের বিশাল আওয়াজ হচ্ছে। মেয়েটি প্রচণ্ড জোরে ছুটছে, কিন্তু এই প্রদীপগুলো কিছুতেই নিভছে না। পরদিন মঙ্গলবার সকালে গ্রামবাসীরা একটি বাইরের দেয়ালে বড় বড় কিছু লেখা দেখতে পায় আর আশ্চর্য হয়ে যায়। এখানে রাজু নামের একটি ছেলে ছিল, যার এসব বিষয় নিয়ে কিছুটা নলেজ ছিল। আর ওর বন্ধু ছিল পুলি, যে চোখে দেখতে পেত না। পুলি তখন রাজুকে জিজ্ঞাসা করে ওখানে কি লেখা আছে। রাজু বলে ওখানে এরকমের দুজনের নাম লেখা আছে যাদের বিয়ের পরেও অন্যজনের সাথে রিলেশন রয়েছে। যে লোকটার বউয়ের নাম লেখা ছিল সেই লোকটাও এখানে এসে এটি দেখতে পায় আর মারাত্মকভাবে রেগে যায়। সে ভাবে আজ নিজের বউকে সে মেরেই ফেলবে। কিন্তু একটু পরেই দেখা যায় ক্ষেতের একটা কুয়োর পাশে ওই লোকটার বউ এবং তার প্রেমিকা মরে পড়ে রয়েছে, যা দেখে মনে হচ্ছিল তারা আত্মহত্যা করেছে। তবে এই দৃশ্যে গ্রামবাসীরা হয়রান হয়ে পড়ে। তারা ভাবে এরকমটা কি করে হতে পারে। কিছুক্ষণ পরেই সেখানে সাব ইন্সপেক্টর মায়া যায় এই কেসটা সমাধান করার জন্য। মায়া যখন সবকিছু যাচাই করতে শুরু করে, তখন গ্রামবাসীরা তাকে বলে জমিদার আমাদের মালিক, তিনি যদি অনুমতি দেন তাহলে আপনারা এই লাশ দুটোকে এখান থেকে নিয়ে যেতে পারবেন। একটু পরে জমিদার এখানে আসে। জমিদার পুলিশকে এই লাশগুলো এখান থেকে নিয়ে যেতে বারণ করে। মায়া তাকে বোঝায় যে দেখুন, আমাদের মনে হচ্ছে এটা মার্ডার, তাই আমাদের এই বডিগুলো পোস্টমর্টেম করা অত্যন্ত জরুরি। তবে জমিদার একথা শুনে না। জমিদার বলে এটা আত্মহত্যা ছাড়া কিছুই না, আপনারা চলে যান এখান থেকে। এরপর আমরা বিশ্বনাথ নামের একজন ডক্টরকে দেখতে পাই। সে খুব ভালো একজন মানুষ, সবসময় গরিবদেরকে সাহায্য করে। যদি কারোর কাছে টাকা নাও থাকে তাহলে সে তাদেরকে ট্রিটমেন্ট দেয়। 4 দিন পরে গ্রামের একজনের বাড়িতে একটি মেয়ের বিয়ের অনুষ্ঠান হয়, যেখানে গ্রামের লোকদের নিমন্ত্রণ ছিল। ওখানে রাজা নামের একটি লোক সে সবাইকে বলে আমার মনে হচ্ছে শিবাই ওই দুইজনকে খুন করেছে। শিবা হলো এই গ্রামের থাকা একজন ফটোগ্রাফার, যে এই বিয়েতে ছবি তুলছিল। কিন্তু এইখানে এইসব কথা শোনার পর শিবা রাজার সাথে মারপিট করতে লাগে। এই ঝামেলাটা মুহূর্তের মধ্যেই একটা বিশাল মারামারিতে পরিণত হয়। গ্রামবাসীরা একে অপরের সাথে মারামারি করতে শুরু করে। এই সময় জমিদারের বউ রাজেশ্বরী সেখানে চলে আসে। তবে রাজেশ্বরীর সামনে সবাই এমন একটা আচরণ করে যেন এখানে কিছুই হয়নি, সব নর্মাল আছে। রাজেশ্বরী আসলে পুজো পাঠ করতে বেশি পছন্দ করত, যে কারণে গ্রামবাসীরা তাকে খুব সম্মান করত। অন্যদিকে মন্দিরের পুরোহিত আর তার ওয়াইফ কথা বলছিল। পুরোহিত এক পর্যায়ে তার ওয়াইফকে বলে মন্দিরের সামনে মেলা বসার তো সময় হয়ে গেল, কিন্তু হাতে একটা টাকাও নেই। তখন তার বউ বলে তুমি একবার জমিদারের কাছে গিয়ে কিছু টাকা চেয়ে দেখো না। পরদিন পুরোহিত জমিদারের কাছে কিছু টাকা চাইতে যায়। তবে জমিদার তাকে বলে আমিও তো ঠাকুর দেবতা মানি না, টাকা দিতে পারবো না, আপনি চলে যান। এই সময় পুরোহিত যখন এখান থেকে ফিরে যাচ্ছিল, তখন জমিদারের বউ তাকে ডাকে। রাজেশ্বরী তাকে কিছু টাকা দেয় যাতে তারা সুষ্ঠুভাবে মেলার আয়োজন করতে পারে। ওই দিন মায়া
যখন গ্রামে যাচ্ছিল কেস তদন্ত করার জন্য, তখন কলাবাগানের ভিতর থেকে একটা দেবীর মুখোশ পরে কাউকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়। সে যখন গাড়ি থামিয়ে দেখতে চায় তখন আর সেখানে কেউ ছিল না। কিন্তু এটা দেখার পর মায়া কিছুটা হয়রান হয়ে পড়ে। সে সারাক্ষণ চিন্তাই করতে থাকে যে ওটা কি ছিল। পরদিন সন্ধেবেলায় মন্দিরে মেলা হয়, সমস্ত গ্রামবাসী ওখানে আনন্দ করছিল। এখানে আমরা সেই মুখোশ পরা ছেলেটিকে দেখতে পাই, যে কিনা মেলা থেকে কিছুটা দূরে একা একটা ঘরের সামনে একাই নাচতেছিল। এই রাতে আবারও আমরা সেই মেয়েটিকে প্রদীপ জ্বালিয়ে ছুটতে দেখতে পাই। পরদিন আবারও একটা মঙ্গলবার আসে এবং আবারও কেউ বাইরের দেয়ালের সামনে কিছু লিখে চলে গিয়েছে। সমস্ত গ্রামবাসীরা ওখানে যায় এবং দেখা যায় আজ আরও দুজনের নাম ওখানে লেখা রয়েছে, যারা বিয়ে করার পরেও অন্য কারোর সাথে রিলেশন করছে। পরের দৃশ্যে দেখা যায় যাদের নাম ওই দেয়ালে লেখা ছিল তারা একটা বিশাল গাছের মধ্যে গলায় দড়ি দিয়ে ঝুলে রয়েছে। মায়া তখন এই ঘটনা তদন্ত করার জন্য আসে। তখন মায়া বলে, এখন এটা পরিষ্কার যে এটা মার্ডার, কারণ দিনের পর দিন এভাবে আত্মহত্যা কেউ করতে পারে না। এরপর শিবাকে ডাকা হয় এই লাশগুলোর ছবি তোলার জন্য। দেখা যায় কোনো কারণে শিবা প্রচণ্ড টেনশনে রয়েছে। একটু পরেই জমিদার এখানে আসে। তখন মায়া তাকে বোঝায় যে এখন আমাদেরকে ভেরিফিকেশন করতেই হবে, তাই আমাদেরকে বডিগুলোকে নিতে হবে পোস্টমর্টেম করার জন্য। জমিদার অনুমতি দিয়ে দেয়। পুলিশ ওই বডিগুলো নিয়ে চলে যায়। মায়া চিন্তিত, এইভাবে প্রতি মঙ্গলবার কেউ খুনগুলো কেন করছে। সাথে মায়া বলে, আগে যারা মারা গিয়েছে তাদের লাশগুলো বের করতে হবে। কিন্তু যখন ওই কবরগুলো খোঁড়া হয় তখন দেখা যায় সেখানে একটা বডিও নেই। মায়া বুঝতে পারে যে এর মানে হলো ওই লাশগুলোর মধ্যে কিছু তো একটা প্রমাণ রয়েছে, যে কারণে এই বডিগুলোকে ওখান থেকে সরিয়ে নেওয়া হয়েছে। পরের দিন গ্রামবাসীরা সিদ্ধান্ত নেয় তারা আজ রাত থেকে গ্রাম পাহারা দেবে। কেউ যদি এভাবে দেয়ালে কিছু লিখতে আসে তাকে ধরবে। তাকে ধরতে পারলেই খুনি পর্যন্ত পৌঁছানো সম্ভব। রাতে সবাই ঘোরাঘুরি করছিল, তখন ওরা একটা ছেলেকে দেয়ালে কিছু লিখতে দেখতে পায়। গ্রামবাসীরা যখন ছেলেটিকে ধরে দেখা যায় সে হচ্ছে শিবার ছোট ভাই। এই রাতেই ডক্টর বিশ্বনাথ যখন খেত দিয়ে বাড়ি ফিরছিল তখন সে তার আশপাশ থেকে কোনো মেয়ের কান্নার আওয়াজ শুনতে পায়। ডাক্তার যখন বিষয়টা দেখার জন্য যায় তখন সে ওখানে একটি মেয়ের আত্মাকে দেখতে পায়। মেয়েটি একবার তার দিকে তাকিয়ে ধান খেতে কুয়ার মধ্যে ঝাঁপ দেয় এবং এই দৃশ্য দেখে ডক্টরের হুঁশ উড়ে যায়, কারণ মেয়েটি ছিল শাইলু, যাকে আমরা কাহিনীর একদম শুরুতে দেখেছিলাম। এইবার আমাদেরকে বর্তমান সময় থেকে 18 মাস আগের কিছু ঘটনা দেখানো হয়, যাতে আমরা দেখি যে শাইলুর সাথে ঠিক কি হয়েছিল, যে কারণে সে মারা যায়। শাইলু তখন বড় হয়ে গেছে, সে কলেজে পড়ে। গ্রামের অন্য মেয়েদের তুলনায় শাইলু অনেক বেশি সুন্দরী ছিল, তাই সে যখন রাস্তা দিয়ে কোথাও যাতায়াত করত তখন গ্রামের বিভিন্ন জায়গার ছেলেরা তার দিকে তাকিয়ে থাকত। শাইলুর কলেজের একজন প্রফেসর ওকে খুব পছন্দ করত। একসময় শাইলুও তাকে পছন্দ করতে শুরু করছিল। তারা দুজনে রিলেশনে যায়, শারীরিক সম্পর্কও করে ফেলে। সে তার জন্য পাগল হয়ে গিয়েছিল। শাইলু ভাবছিল সে হয়তো সত্যিই তাকে ভালোবাসে, কিন্তু একদিন কলেজে গেলে সে জানতে পারে ওই শিক্ষক অন্য একটি মেয়েকে বিয়ে করেছে। শাইলুর খুব খারাপ লাগে। শাইলু তার সাথে কথা বলতে চায়, তবে সে শাইলুকে বলে, পাগল নাকি, তোমার মতো একটি মেয়েকে আমি বিয়ে করব? এইসব বলে সে শাইলুকে ধাক্কা মেরে সেখান থেকে বের করে দেয়। শাইলু প্রচণ্ড কষ্ট পায় ও ভেঙে পড়ছিল। প্রফেসর তাকে যে ভালোবাসা দিয়েছিল তা কিছুতেই সে ভুলতে পারছিল না। সেজন্য শাইলু ওই গ্রামের সমস্ত ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করতে শুরু করে। সে এতটাই নোংরা পর্যায়ে চলে গিয়েছিল লোকজন তার সাথে যা ইচ্ছা তাই করত। এতে গ্রামবাসীরা শাইলুর উপর অনেক বিরক্ত হয়ে যায়। তারপর গ্রামবাসীরা যায় জমিদারের কাছে শাইলুর ব্যাপারে নালিশ করতে। জমিদার সব শুনে ঠিক করে ওকে গ্রাম থেকে বের করে দেওয়া হবে। পরদিন গ্রামের সব লোকজন মিলে শাইলুর বাড়িতে যায় এবং সবাই ওকে প্রচণ্ড মারতে শুরু করে। গ্রামের মহিলারাও তাকে মেরে গ্রাম থেকে বের করে দেয়। শাইলুর এতে প্রচণ্ড খারাপ লাগে এবং ক্ষেতের মধ্যে থাকা কুয়োতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করে ফেলে। এরপর কাহিনী বর্তমানে চলে আসে। আমরা মায়াকে দেখতে পাই শিবার ভাইটাকে থানায় ডেকে জিজ্ঞাসাবাদ করছে। শিবা জানায় যে ও রাজার বোনের সাথে রিলেশনশিপে আছে, তাই সে যদি দেয়ালে তাদের নাম লিখে দেয় তাহলে হয়তো রাজা তাদেরকে বিয়ে দিয়ে দেবে। মূলত এই জন্যই সে লিখতে গিয়েছিল, কিন্তু তার আগেই সে ধরা পড়ে যায়। আসলে সে কাউকে খুন করেনি। মায়া তখন শিবার হাতের লেখা এবং ওই হাতের লেখা মেলানোর চেষ্টা করে। দেখা যায় দুটো লেখা সম্পূর্ণই আলাদা, এজন্য মায়া তাকে ছেড়ে দেয়। এর পরের সোমবার রাতেও গ্রামবাসীরা এক হয়ে পাহারা দিতে থাকে। একটু পরে সেই মেয়েটি আসে। সে দুই হাতে প্রদীপ এবং মাথায় প্রদীপ নিয়ে ছুটতে থাকে। তখন তাকে এলাকার এক মুরব্বী দেখে ফেলে। মুরব্বী কাছে আসাতেই সে মা কালী রূপে মেয়েটিকে দেখতে পায়। লোকটি তখন ভয় পেয়ে যায় এবং দৌড়ে পালায়। সে অন্যান্য লোকদেরকে গিয়ে বলে, আমি মা কালীকে দেখেছি, তোমরা ওইদিকে যেও না। তবে কেউ তাকে বিশ্বাস করে না, মুরব্বীকে তাড়িয়ে দেয়। এলাকাবাসী ভাবে মন্দিরের পুরোহিতের বউ মাঝে মাঝে মা কালী রূপে ধারণ করে পূজা করত। এরকমটা পুরোহিতদের পূর্বপুরুষরা করত। সবাই ভাবে মুরব্বী তাকেই দেখেছে। জানা যায় প্রতি মঙ্গলবার ভোরের দিকে পুরোহিতের বউ এভাবে সেজে গুজে তারপর মন্দিরে পুজো করতে যায়। এরপর দেখা যায় বিশ্বনাথ গভীর রাতে চুপি চুপি ওই দেয়ালের কাছে যায় এবং কিছু লিখতেই যাবে তখন মায়া তাকে ধরে ফেলে।
কারণ মায়ের প্রথম থেকেই ডাক্তারের উপর সন্দেহ ছিল, কেননা এলাকাবাসীর ডাক্তারের উপর অগাধ বিশ্বাস ছিল তাকে কেউ সন্দেহ করবে না। মায়া বলে, আপনি ঠিক বলেছিলেন, কুয়োর পাশে শাইলুর আত্মা দেখেছেন, কিন্তু এখন বুঝলাম ওটা ভুয়া ছিল। ডক্টর বুঝে গিয়েছিল গ্রামবাসীরা এসব জানলে তার আর রক্ষে থাকবে না, সেজন্য ব্যাগ থেকে একটা ইঞ্জেকশন বের করে মায়াকে পুশ করে দেয়। মায়া সেখানেই জ্ঞান হারায়। এরপর মায়া যখন নিজের চোখ খোলে সে নিজেকে একটা বদ্ধ বাড়িতে দেখতে পায়। তার হাত পা বাঁধা ছিল, ডাক্তারও সেখানে ছিল। মায়া বলে, আমি আপনাকে দেখে নেব। ডক্টর মায়াকে বলে, আগে সত্যটা জানুন, আমি কেন এসব করছি, তারপর না হয় যা ইচ্ছা তাই আমাকে করবেন। ডক্টর জানায়, একদিন জঙ্গলের পথ থেকে আসার সময় সে শাইলুকে অত্যন্ত খারাপ অবস্থায় দেখতে পায়। শাইলুকে আমি হসপিটালে নিয়ে যাই। ও প্রচণ্ড ভয় পেয়েছিল, সেজন্য আমি একজন মহিলা ডক্টর দেখাই। সেই ডক্টর যখন শাইলুকে চেক আপ করে তখন জানা যায় শাইলু অস্বাভাবিক নিমফোনিয়া রোগে আক্রান্ত। এটা এমন এক রোগ যা কোনো সাধারণ মহিলার যৌন চাহিদা অতিরিক্ত বাড়িয়ে দেয়। এই কারণে শাইলু গ্রামের ছেলেদের সাথে শারীরিক সম্পর্ক করে ফেলত। এমনকি এইসব থেকে ছাড় পাওয়ার জন্য ও রোজ নিজেকে টর্চার করত। এটা এমন একটা রোগ যেটা খুব সহজে কারো পিছু ছাড়ে না, যতক্ষণ না সে নিজেকে নিয়ন্ত্রণ করতে পারে। ডক্টর এখানে বলে, সে শাইলুকে নিজের মেয়ের মতো করেই দেখত, শাইলুও তাকে বাবার মতোই দেখত। একই সময় আমরা জঙ্গলে শিবাকেও দেখতে পাই। সে এখানে কাউকে খোঁজার চেষ্টা করছে। এই সময় ওই মাস্ক পরা ছেলেটি তাকে দেখতে পায় আর শিবার সাথে মারপিট করতে লাগে। শিবা যে কোনো পর্যায়ে এবার ওর মুখটা দেখতে চায়। শিবা ছুরি দিয়ে মুখোশ পরা ছেলেটিকে বারবার জখম করতে থাকে। ছেলেটির মুখ রক্তাক্ত হয়ে যায়, কিন্তু এরপর মুখোশ পরা ছেলেটি একটি ত্রিশূল তুলে শিবাকে আঘাত করে। শিবা সেখানেই মারা যায়। এদিকে ডক্টর তাকে বলে, শাইলু ওই সময় হয়রান হয়ে পড়ছিল, ওর একজন সাথে খুবই দরকার ছিল। একদিন ওর সেই ছোটবেলার বন্ধু রবি ওর কাছে আসে, যাকে জীবন্ত দেখতে পেয়ে শাইলু অনেক খুশি হয়ে যায়। সে ভাবতেই পারেনি রবি এখনো বেঁচে আছে। রবি জানায়, ও সেদিন নিজের বাবাকে শাইলুর সাথে খারাপ কাজ করতে দেখে ফেলেছিল, সেজন্য নিজের বাবাকে ও মেরে ফেলেছে এবং তাকে বাড়িতে রেখেই আগুন ধরিয়ে দেয়, যাতে লোকজন এটা ভাবে যে সেই আগুনে রবিও পুড়ে মারা গিয়েছে। কিন্তু তখন থেকে রবি ছায়ার মতো শাইলুর পেছনে পেছনে থাকতো, আর বাকি সময় মন্দিরের পেছনে একটা ঘরে লুকিয়ে থাকতো। প্রতিদিনই মন্দিরে কেউ না কেউ প্রসাদ দিত, আর রবি সেই প্রসাদ খেয়ে নিজেকে বাঁচিয়ে রাখে। রবি মন্দিরের মহালক্ষ্মীর দেবীর মতো একটা মুখোশ বানিয়েছিল, আর ওটা পরে সবার সামনে যেত, যাতে কেউ তাকে চিনতে না পারে। শাইলু ওকে ফিরে পেয়ে খুব খুশি ছিল, এমনকি তারা দুজন বিয়ে করবে বলে ঠিক করেছিল। কিন্তু রবি একদিন জানতে পারে শাইলু আত্মহত্যা করেছে। এটা শোনার পর রবি মানতেই পারছিল না। রবি শাইলুকে দেখার পর বুঝতে পারে কেউ ওকে খুন করেছে, যে খুনটা 6 জন মানুষ মিলে করেছিল। ওই 6 জনের মধ্যে রবি প্রথম 4 জনকে মেরেই ফেলে। এখন যে 2 জন বেঁচে আছে তাদের মধ্যে রবি হয়তো একজনকে এখন মেরে ফেলেছে। মায়া ডক্টরকে জিজ্ঞাসা করে বাকি 2 জন কারা। ডক্টর বলে, শিবা এবং জমিদারের বউ রাজেশ্বরী, যার অবৈধ সম্পর্ক রয়েছে, যেটা জমিদার এখনো জানে না। দেখা যায় ক্ষেতের মধ্যে যে ত্রিশূল দিয়ে শিবাকে মেরেছিল সে অন্য কেউ নয়, বরং সেই ছিল রবি। কিন্তু মায়া বলে, রাজেশ্বরী তো খুব সৎ একটা মেয়ে। ডক্টর বলে, না, ও খুব লোভী। টাকার জন্য সে জমিদারকে বিয়ে করেছে, আর ঠাকুরের প্রতি যে ভক্তি দেখায় সেটা শুধুমাত্র লোক দেখানোর জন্য। ডক্টর এবার মায়াকে শাইলুকে খুন করার আসল কাহিনীটা শোনায়, যেটা হলো শাইলু একদিন শিবা এবং রাজেশ্বরীকে খুব বাজে অবস্থায় দেখে ফেলেছিল। এই ব্যাপারটা যাতে কেউ জানতে না পারে সেজন্য ওই 6 জন মিলে শাইলুকে প্রাণে মেরে ফেলে এবং সমাজের সামনে একটি মিথ্যে ঘটনা সাজিয়ে দেয়। বাইরে আমরা জমিদারকে দেখতে পাই। ডক্টর এবং মায়ের কথোপকথন সে শুনে ফেলেছে। সে প্রচণ্ড রেগে যায় এবং বাড়িতে গিয়ে রাজেশ্বরীকে ইচ্ছে মতো মারে, তারপর তাকে পুড়িয়ে মেরে ফেলে। রবিরও এখন শাইলুর জন্য প্রতিশোধ নেওয়া হয়ে গিয়েছে। এরপর রবি ওই পুকুরটায় ঝাঁপ দিয়ে দেয়। পরদিন গ্রামে যখন রাজেশ্বরী মারা যাওয়ার খবর ছড়িয়ে পড়ে তখন প্রচুর গ্রামবাসী এসে জমিদার বাড়ির সামনে জড়ো হয়। পুলিশও চলে এসেছিল। মায়া জমিদারকে বলে, কিভাবে হলো এসব? জমিদার বলে, ও তো দেবীমার ভক্ত ছিল, ও নিজেকে শেষ করে ফেলেছে যাতে ও তার কাছেই থাকতে পারে। মায়া বুঝে গিয়েছিল যে জমিদার নিজের বউকে নিজেই মেরে ফেলেছে। তবে মায়ের এখন শাইলুর জন্য খুব খারাপ লাগছিল, সেজন্য সে জমিদার এবং ডাক্তার কাউকেই কিছু বলে না এবং এই গ্রাম থেকে ট্রান্সফার নিয়ে অন্য কোথাও চলে যায়। এই রাতেই জমিদার ডক্টরকে বলে, আপনি যখন ইন্সপেক্টরকে সব বলেছিলেন তখন আমি বাইরে থেকে শুনে নিয়েছিলাম। আমি নিজেকে সামলাতে পারিনি, আমি বাড়ি গিয়ে রাজেশ্বরীকে মেরে ফেলেছি। সাথে জমিদার ডক্টরকে জিজ্ঞাসা করে, একটা কথা বলুন, তাহলে আপনি কি করে জানলেন যে ওই 6 জনই ওকে মেরেছিল? ডক্টর জানায়, পুলি আমাকে সবকিছু বলেছে। আপনাদের পুলির কথা মনে আছে নিশ্চয়ই, যে চোখে দেখতে পায় না। আসলে পুলি অন্ধ না, সে অন্ধ সাজা নাটক করে আর গ্রামবাসী থেকে সাহায্য তোলে। ও একদমই নর্মাল। ওই দিন যখন ওই 6 জন মিলে শাইলুকে মারছিল তখন পুলি ওখানে ছিল, ও দূর থেকে সব দেখে নিয়েছিল। তারপর ডক্টর যখন বাড়ি ফিরে সে ডক্টরকে সবকিছু বলে। তারপরে ডক্টর আর রবি এরকমের একটা প্ল্যান সাজায় এবং তাদের সবাইকে মেরে শাইলুর হত্যার প্রতিশোধ নেয়। তো বন্ধুরা, এই হলো মঙ্গলাভারম মুভির গল্প। আজকের এই গল্পটি আপনাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমাকে ভিডিও বানাতে উৎসাহিত করে। আরও নতুন নতুন মুভির এক্সপ্লেনেশন দেখতে হলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।